শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছে। আমি এখনো বিএনপি থেকে কোনো বার্তা পাইনি, দেখিনি, জানি না হয়েছে কিনা। শেখ হাসিনা একটা এর আগে কিন্তু একটি অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছে, মিষ্টি সন্দেশ শাড়ি সব পাঠিয়েছে। এমনকি তারেক রহমান জেতার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে শুভেচ্ছা পাঠিয়েছে এবং সেই ফুল সন্দেশ ইত্যাদি সবই পাঠিয়েছে। এখন শুভেন্দু অধিকারী জিতে যাওয়াতে সেটা কিন্তু এখনো বিএনপির থেকে কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। ফলে একটা পরিষ্কার রাজনৈতিক লাইনে বিভাজন দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গের বিজেপি শেখ হাসিনার পক্ষে, বিএনপি হয়তো নয়। কিন্তু আমি যেটা জানি যে আজকে এমনকি এই আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছোটখাটো স্তরে বাংলাদেশেরও প্রচুর আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী তারা কিন্তু আমন্ত্রিত ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমি বিএনপির বড় কেউ আমন্ত্রিত এরকম কাউকে দেখিনি। একজনকে আমি জানি বা চিনি, সবই কিন্তু ছোট ছোট তৃণমূল স্তরের কর্মী, বড় মাপের নেতা কেউই মানে ছিলেন না। কিন্তু তারা সগর্বে ফেসবুকে ঘোষণা করেছেন। তার মধ্যে একজন আওয়ামী লীগ ছিলেন, করতেন, কিন্তু তারেক রহমান জেতার পর থেকে আবার বিএনপি হয়ে গেছে। যে শুভেন্দু অধিকারীকে কেন মোদী সরকার বা আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকেই কেন বেছে নিলেন? আমরা শুনছিলাম যে আরো কয়েকজন মুখ্যমন্ত্রী হওয়ার তালিকায় আছেন, তাকে কেন চুজ করলেন? আপনার বিশ্লেষণ কি? দেখুন, পশ্চিমবঙ্গে আহ কখনোই বিজেপি বা ভারতীয় জনতা পার্টি কোনো ক্ষমতার কোনো কাছাকাছি পৌঁছাতে পারেনি। কিন্তু শুভেন্দু অধিকারী যখন 2019 সালে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টি যোগ দিলেন, সেই সময় একটা ধারণা হয়েছিল যে বিজেপি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সরাতে পারবে, কিন্তু সেটা পারেনি। 2021 সালেও পারেনি, কিন্তু 2021 সালে বিজেপির সংখ্যা বিধানসভায় 3 থেকে 77 হয়েছিল। তার পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী লাগাতার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী প্রায় একটা জেহাদ চালিয়েছেন। এক, দুই হচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টির যেটা হিন্দুত্ববাদী আদর্শ সেটা সগর্বে সজোরে বলার চেষ্টা করেছেন, বলেছেন, যেটা সবাই ইলেকশন ক্যাম্পেইনের সময় শুনেছে। আর পশ্চিমবঙ্গে যে বরাবরই ধারণা ছিল যে 70% যে হিন্দু সেটা কখনোই হিন্দু ভোটটা একত্রিত হতো না, সুসংহত হতো না। এটা সুসংহত করার কাজে শুভেন্দু অধিকারীর একটা বড় ভূমিকা। প্রথমত তিনি গতবার এর আগের বার নন্দীগ্রামে তিনি মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছিলেন। এবার বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলার জন্য সেই ভবানীপুর কেন্দ্র যেটা তার গড়, সেখানে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছিল এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছে। যদিও সেই পরাজয়কে তিনি মেনে নেননি, সেটা ভিন্ন কথা। ফলে ভারতীয় জনতা পার্টির দিক থেকে এমন একজন রাজনৈতিক নেতা যিনি পরপর দুবার এবং দুটি কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করছেন এবং মুখ্যমন্ত্রীকে, যিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে হারাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই অন্য নেতার তুলনায় তার মুখ্যমন্ত্রী হওয়ার পদের দাবিটা অনেক বেশি জোরালো। সেই কারণেই তার এই দাবিকে কিছুটা সম্মান জানানো, এবং একইভাবে আমরা জানি যে ক্রমাগত বিজেপি ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন না এমন ঘোষণা করেননি, কিন্তু মুখ্যমন্ত্রী হবেন এটাও বলেননি, কিন্তু গোটা প্রচারটাই পশ্চিমবাংলায় কিন্তু ছিল মমতা বনাম শুভেন্দু। ফলে শুভেন্দু একটা স্বাভাবিক মুখ হয়ে উঠেছিল। এটা ঘটনা, বিজেপিতে আরো অনেক নেতা আছেন পশ্চিমবঙ্গে, বিশেষ করে দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি কিন্তু এই মুহূর্তে পার্লামেন্টের সাংসদ। ফলে তাকে বিধানসভায় আসতে গেলে আবার নির্বাচিত হয়ে আসতে হবে। দিলীপ ঘোষ নির্বাচিত হয়েছেন ঠিকই, কিন্তু যেহেতু দিলীপ ঘোষ সম্পর্কে প্রথম দিকে একটি ভারতীয় জনতা পার্টি দ্বিধা ছিল, যদিও এবারে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছেন, তিনি জয়ী হয়েছেন, সম্ভবত তাকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। ফলে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি এবং অমিত শাহর অত্যন্ত স্নেহভাজন হয়ে উঠেছেন। অমিত শাহই কিন্তু শুভেন্দু অধিকারীকে ভারতীয় জনতা পার্টিতে নিয়ে আসেন তৃণমূল কংগ্রেসে। তখন থেকেই পরিকল্পনা বা নীল নকশা তৈরি হয়েছিল কিভাবে পশ্চিমবঙ্গে
ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে। তার একটা নেতৃত্ব এবং অবিসংবিতানিত নেতৃত্ব কিন্তু শুভেন্দু অধিকারী প্রতিষ্ঠা করতে পেরেছে। ফলে তাকে আপনি যদি উল্টোটা ধরেন, তাকে যদি করা না হতো, তাহলে কিন্তু বিজেপিতে অন্য ধরনের বিদ্রোহ হওয়ার আশঙ্কা। সেটা এড়াতেই শুভেন্দু অধিকারী হলো স্বাভাবিক বা ন্যাচারাল চয়েস। জি, এই ক্ষেত্রে উনার যে উক্তি, বিশেষ করে ধর্মীয় কিছু সম্প্রদায়ের অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে উনি যে কিছু কথাবার্তা, কিছু মন্তব্য করছিলেন, এটি নিয়ে একটা, এবং ভোটের পরদিন বা রাত্র থেকেই বিভিন্নভাবে কিছু সহিংসতার খবরও আমরা দেখছিলাম। এতে করে অনেকের মধ্যে এক ধরনের একটা ধারণা যে উনি কি এক ধরনের সংখ্যালঘু, ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের বিদ্বেষী হয়ে উঠছেন কিনা, এটি কি প্রতিক্রিয়া হতে পারে? আপনার কাছে কি মনে হয় যে উনি এখন কি সেই আগের অবস্থানেই থাকবেন, নাকি পরিবর্তন হতে পারে ওনার মনোভাবের, ওই অন্তত পক্ষে মুসলমান ইস্যুতে, ভারতীয় বা পশ্চিম বাংলার মুসলমানদের বিষয়? দেখুন, এটা ঘটনা যে ভারতীয় জনতা পার্টি দিল্লিতেও তারা যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের কোনো প্রার্থী, পার্লামেন্টে কোনো মুসলিম প্রার্থী নেই। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচনে তারা একজনও মুসলিম প্রার্থী দেয়নি। অথচ মুসলিম সেখানে ৩০% প্রায়, ২৭ থেকে ৩০%। ফলে বিজেপি এটা ভোটের রণনীতি হিসাবে হিন্দু ভোটকে কনসোলিডেট করার জন্য এই উগ্র মুসলিম বিরোধী প্রচার করেছে। এটা ঘটনা, সত্য কথা। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সবটাই হচ্ছে ভোটে জেতার কৌশল। যেমন বাংলাদেশে ভোটে জেতার আগে যতটা ভারত বিরোধী বিষোদগার শোনা যায়, ভোটের পর আর শোনা যায় না। তারপরে মনে হয় ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা প্রয়োজন। তা আমার নিজেরও ধারণা তাই। এবং আপনি যদি দেখেন শুভেন্দু অধিকারী, আপনার সঙ্গে আমি বাংলাদেশের সঙ্গে একটা তুলনা করি। বাংলাদেশের 4 থেকে 8ই আগস্ট, যতক্ষণ পর্যন্ত জি, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেনি, সেই সময়টার চিত্রগুলো যদি আপনি দেখেন, একটা প্রায় অসম্ভব লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ, বঙ্গবন্ধুর বাড়ির উপরে আক্রমণ ইত্যাদি ইত্যাদি ঘটে গিয়েছিল। কিন্তু সেটাকে আজ এখন আর অতটা ঘটছে, অতটা ঘটছে না, আর একটু স্তীমিত হয়েছে কিছুটা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখুন, রেজাল্ট বেরিয়েছে 4 তারিখে, কিন্তু 4 থেকে শপথ গ্রহণ হলো 9 তারিখ। এই যে মাঝখানে একটা সরকারবিহীন অবস্থা, এই অবস্থাতে যে যা পেরেছে প্রতিশোধ নেওয়ার একটা চেষ্টা করেছে। এটা স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে 15 বছর দীর্ঘ তৃণমূল শাসনে সমস্ত বিরোধী দলের সমর্থকরা যে সুখে স্বাচ্ছন্দ্যে ছিলেন এরকম নয়। ফলে তাদের একটা প্রতিশোধ নেওয়ার একটা আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে। এমনকি সেটা করতে গিয়ে অতি উৎসাহে লেনিনের মূর্তিও ভেঙে ফেলেছে। মানে বেচারা বামপন্থীদের এরকম কোনো শক্তিই নেই পশ্চিমবঙ্গে, মাত্র একজন বিধায়ক পেতে 293 এর মধ্যে। কিন্তু সেখানে লেনিনের মূর্তিও আক্রমণ হচ্ছে। মানে লেনিনকেও মনে হচ্ছে একটা কিছু, মানে জানি না তারা কি মুসলমান ভেবে হেরেছেন কিনা আমি জানি না। কিন্তু পয়েন্ট হচ্ছে যে সেটার পর আজ যখন মুখ্যমন্ত্রী দায়িত্ব দিলেন, এরপরে সন্ধ্যেবেলায় কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি এখন মুখ্যমন্ত্রী। তাহলে আমি এখন কোনো মন্তব্য ভোটের সময় যা করেছি আর করছি না। স্বাভাবিক, কারণ ভারতের দিক থেকেও তো বাংলাদেশ একটা স্পর্শকাতর জায়গা, যেখানে প্রতিক্রিয়া হবে এটা ভেবে ভারত সরকারও নিশ্চয়ই তার প্রতি তার কোনো নির্দেশ আছে হয়তো, যে এখন কিছুদিন অপেক্ষা করা দরকার। দেখা যাক ভারত বাংলাদেশ সম্পর্কটা কি পর্যায়ে যায়। ভারতের নির্বাচনের পর আমার ধারণা, কিন্তু অনেক সময় কি হয় জানেন তো, এই এটাই দুর্ভাগ্যের বিষয়, যেটা বাংলাদেশের ক্ষেত্রেও ঘটেছে, এটা এখানেও ঘটছে বা ঘটতেও পারে ভবিষ্যতে। সেটা হচ্ছে আপনি যখন মানে বাঘের পিঠে চড়েন না, তখন বাঘ তো সবসময় আপনার কথা শুনবে তা তো না। সে বাঘটা তো নিজেকেই তাকেই খেয়ে ফেলে যে তার পিঠে চড়ে। ফলে এই ধরনের ঘটনা, এই ধরনের যারা মানে বলা যায় যে উদ্ধত, দুর্বিনীত বা উচ্ছৃঙ্খল যে জনতা, সেই জনতাকে নিয়ন্ত্রণ করাটাও একটা বড় দায়িত্ব। আশা করি বিজেপি সুশৃঙ্খল একটি দল, ফলে চেষ্টা করবে। এখন আমি এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট আপনাকে বলছি না যে হ্যাঁ সবটাই নিয়ন্ত্রিত হয়ে যাবে, কিন্তু নিয়ন্ত্রিত হবে না এমন কথাও বলছি না। আপাতভাবে যেটা দেখেছেন তার তুলনায় পরিস্থিতি একটু ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার কারণ সম্ভাবনা আছে, এই কারণে কারণ পশ্চিমবঙ্গের মানুষের একটা ব্যাপক আকাঙ্ক্ষা যে তৃণমূল কংগ্রেস আমলে যদি কোনো উন্নতি না হয়ে থাকে, তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি সবার কাছ থেকে আশা করছেন একটাই কারণে,
দিল্লিতে যে সরকার সেই সরকারের প্রতিনিধি পশ্চিমবঙ্গ, ফলে এই সময় তারা বলতে পারবে না যে পশ্চিমবঙ্গে আমরা কোনো উন্নতি করি। তাদের উন্নতি করার একটা দায় আছে মানুষের, না না হলে কিন্তু আগামী দিনে লোকসভা ভোট আসছে, তখন কিন্তু বিপরীত ফল হতে পারে। ফলে সেই কারণে তাদের একটা কিছু করে দেখাতে হবে, যাতে মানুষের সমর্থনকে, তারা যেটা পেয়েছেন বিপুল সমর্থন, সেটাকে বজায় রাখতে পারে। কোনো যদি জি। শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়, সেক্ষেত্রে কিন্তু সেখানে কোনো নতুন উদ্যোগ বা লগ্নি হওয়া সম্ভব নয়। ফলে ব্যবসায়িক পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা দরকার। জি, আমি এবার একটু আসতে চাই যে এই শুভেন্দু অধিকারীকে নিয়ে পশ্চিম বাংলায় যা কৌতূহল, উদ্বেগ, উৎকণ্ঠা কিংবা বিস্ময় যত কিছু থাকুক, এগুলো ছাপিয়ে যেন পাশের দেশে বাংলাদেশে ওনাকে নিয়ে বাড়তি একটা কৌতূহল, একইভাবে অংশবিশেষে উৎকণ্ঠা, উদ্বেগ সবকিছুই ছিল। তো আজকে যে এখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, এর প্রভাবে তিনি যেমন শেখ হাসিনাকে নিয়ে ভোটের আগে যে কথাগুলো বলেছেন, এবং এটি নিয়ে একটা বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী যে অংশটি তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া, আবার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের যারা তাদের ভিতরে এক ধরনের প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের ক্ষেত্রে এর প্রভাব কি হতে পারে আপনার, এইটা একটু কিভাবে ব্যাখ্যা করবেন আর কি? দেখুন, শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় শেখ হাসিনার প্রতি তার সমর্থনের কথা বলেছেন, এবং তিনি এটাও বুঝিয়েছিলেন যে তিনি চান যে, অর্থাৎ শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের ওপর একটা চাপ তৈরি করা, যেটা স্বাভাবিকভাবে যেটা প্রতিক্রিয়াটা হয়েছে, এই প্রতিক্রিয়াটা অস্বাভাবিক না, এই প্রতিক্রিয়াটা হয়তো চাওয়া হচ্ছিল এখান থেকে, সেটা শুভেন্দুর মাধ্যমে করা হয়েছে, একটা চাপে ফেলা বর্তমান সরকার। কিন্তু শুভেন্দু অধিকারী চাইলেই তো শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে পারবে না। এটা ভারত সরকার যতক্ষণ না, এই নীতিটা তো ভারত সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু এটা ঘটনা, যেটা না বলে কোনো উপায় নেই, যেটা হচ্ছে যে, ধরুন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছে। আমি এখনো বিএনপি থেকে কোনো বার্তা পাইনি, দেখিনি, জানি না হয়েছে কিনা। শেখ হাসিনা একটা এর আগে কিন্তু একটি অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন, মিষ্টি, সঙ্গে শাড়ি সব পাঠিয়ে দিলেন। এমনকি তারেক রহমান জেতার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে শুভেচ্ছা পাঠিয়েছে, এবং সেই ফুল, সন্দেশ ইত্যাদি সবই পাঠিয়েছে। এখন শুভেন্দু অধিকারী জিতে যাওয়াতে সেটা কিন্তু এখনো বিএনপির থেকে কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। ফলে একটা পরিষ্কার রাজনৈতিক লাইনে বিভাজন দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গের বিজেপি শেখ হাসিনার পক্ষে, বিএনপি হয়তো নয়। কিন্তু আমি যেটা জানি যে আজকে এমনকি এই আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছোটখাটো স্তরে বাংলাদেশেরও প্রচুর আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী, তারা কিন্তু আমন্ত্রিত ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমি বিএনপির বড় কেউ আমন্ত্রিত এরকম কাউকে দেখিনি। একজনকে আমি জানি বা চিনি, সবই কিন্তু ছোট ছোট তৃণমূল স্তরের কর্মী, খুব বড় মাপের নেতা কেউই মানে ছিলেন না। কিন্তু তারা সগর্বে ফেসবুকে ঘোষণা করেছেন। তার মধ্যে একজন আওয়ামী লীগ ছিলেন, করতেন, কিন্তু তারেক রহমান জেতার পর থেকে আবার বিএনপি হয়ে গেছে। তো তাকেও ওখানে দেখলাম, সেও কলকাতার বিজেপির খুব ঘনিষ্ঠ। আবার আওয়ামী লীগও ঘনিষ্ঠ, বিএনপির একজনকেই পেয়েছি, সেও বিজেপির ঘনিষ্ঠ। তারপর আত্মীয়তাও আছে বলছেন, আহ বনগাঁর বিধায়ক যিনি হয়েছেন। তো এখন তুলনামূলকভাবে আওয়ামী লীগ পন্থীরা অনেক বেশি উল্লসিত, এবং তারা অনেক বেশি মনে করছেন যে এই বিজেপি, ভারতীয় জনতা পার্টি জয়ী হওয়াটা, এটা ভবিষ্যতে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের জন্য দরজা খুলে গেলে যেতে পারে। সেই কারণেই বাংলাদেশে এই প্রতিক্রিয়াটা হচ্ছে। কিন্তু আমি বলছি, এটা ভারত সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। একটি অঙ্গরাজ্যের রাজনৈতিক দল কিংবা তার মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, নেবেন না, যতক্ষণ না ভারত সরকার তাকে কোনো সিদ্ধান্ত নিতে বলছে। জি, একদম শেষ একটা প্রশ্ন, সেটি হচ্ছে বহুল আলোচিত আরেকটি তিস্তা চুক্তি নিয়ে অনেকে বলার চেষ্টা করছিলেন যে মমতা ব্যানার্জি যেহেতু এই তিস্তার বাধা ছিলেন, এখন এই বিজেপি সরকার সেটি বাস্তবায়ন করবে কিনা তিস্তার জায়গায়, সেই জায়গাটা আপনার কাছে কি মনে হয় যে এই তিস্তা চুক্তির ক্ষেত্রে কোনো অগ্রগতি
হতে পারে কিনা, বা নাকি ভিন্ন কোনো দিকে যেতে পারে, যেহেতু আওয়ামী লীগ সরকার নেই। আবার শুভেন্দু অধিকারী যেহেতু আওয়ামী লীগের প্রতি তার একটা সফটনেস আছে, ফলে যেহেতু আওয়ামী লীগ নেই, তিস্তার ক্ষেত্রে তিনিও মমতার মতোই অবস্থানে যাবেন, থাকবেন কিনা? না, এটা তো মমতার সঙ্গে তার একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে মমতা একটা ভিন্ন রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী। আর শুভেন্দু অধিকারী হচ্ছেন ভারত সরকার যে দলটি শাসন করছে সেই ভারতীয় জনতা পার্টির তিনি একজন নেতা, বা আপনি বলতে পারেন তার অনুগত সৈনিক। ফলে ভারতের বিজেপি যদি কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেয়, রাষ্ট্রীয় স্তরে কোনো সিদ্ধান্ত নেয় যে তিস্তা চুক্তি হওয়া উচিত, সেটা শুভেন্দু অধিকারী, ওইটা একটা সুবিধা যে শুভেন্দু অধিকারীর পক্ষে সেটা বিরোধী করা সম্ভব নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিটা বদলে গেছে। বদলে গেছে এই অর্থে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘুরে যাওয়ার পরেও আমরা দেখলাম যে সেখানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি চীনে যাচ্ছেন, গিয়ে সেখানে তিস্তা উপত্যকা উন্নয়নের যে প্রকল্প সেটা তিনি চীনকে প্রস্তাব দিচ্ছেন তারা যাতে এটা উন্নয়ন করে। আর যে প্রস্তাবটা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আপনাদের বাংলাদেশের সব যে দিল্লি সফররত সাংবাদিকদের বলেছেন যে আমাদের তো একটা প্রস্তাব দেওয়াই আছে বাংলাদেশ সরকার। মানে তারা যদি এখন কোনো সিদ্ধান্ত না নেন, তারা যদি সার্বভৌম একটা দেশ, তারা তাদের মতো সিদ্ধান্ত নিলেন যে তারা চীনকে দেবেন প্রকল্পটা। আর আপনি হয়তো জানেন যে ওই এলাকাটা অত্যন্ত স্পর্শকাতর ভারতের জন্য। ফলে এটা ভারতকে একটা উদ্বেগের মধ্যে ফেলেছে। এই প্রকল্পটা যদি চীন পায়, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে তিস্তা চুক্তি শুভেন্দু চাক বা না চাক হবে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। গৌতম লাহিড়ী, দর্শক যারা এতক্ষণ শুনছিলেন, কথা বলছিলেন গৌতম লাহিড়ী, ভারতের প্রখ্যাত সাংবাদিক। তিনি বলছিলেন, তাকে প্রশ্নটি আমি যেটি শুরু করেছিলাম যে শুভেন্দু অধিকারীকেই কেন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী করলো, এই বিশ্লেষণগুলো আপনারা যারা এতক্ষণ শুনলেন, আর যারা শুনেননি একটু মনোযোগ দিয়ে শুনলে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তিনি বলেছেন। গৌতম লাহিড়ী, আমি আপনাকে আবারও অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ভালো থাকুন।